হেই, হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আজকে খুবই ইন্টারেস্টিং একটা কবিতা পড়ব। কবিতাটা পড়ার আগে আমার এই কবিতা পড়া খেলা কিভাবে শুরু হলো সেটা নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই আমার ইউটিউবের নতুন বন্ধুদের জন্য। ওয়েল, করোনা যখন 2020 সালে প্রথম শুরু হয়েছে, তখন বাসায় বসে বসে 26শে মার্চের পরে আমরা ফুল লকডাউনে চলে গিয়েছিলাম। পুরা সমগ্র বাংলাদেশ নাকি পুরা সমগ্র ঢাকা আমার ঠিক মনে নাই। উফ! খুব ক্লান্তিকর, খুবই কষ্টের, খুবই বেদনার এবং খুবই যন্ত্রণার ছিল সেই সময়টা। তো সেই সময় বাসায় বসে ইউটিউবে অনেক কিছু করেন, অনেক কিছু শিখেন। এটাই আপনার প্রকৃত সময়। অনেক কিছু জানার, শেখার, নিজেকে পরিবর্তন করার, নিজেকে বদলানোর ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু দেখতে, দেখতে অস্থির হয়ে যাচ্ছিলাম। অনেক কিছু করার চেষ্টা করছিলাম। আমি তখন ইয়োগা করা শুরু করেছিলাম। খুব ডেডিকেটিংলি ইয়োগাই করতাম তখন। গল্পের বই পড়া স্টার্ট করেছিলাম। সব পৃথিবীর সেরা সব সাহিত্যিকের সব সাহিত্যগুলা আগেও হয়তো পড়া ছিল, সেগুলো টুকটুক করে আবার একটু পড়া শুরু করেছিলাম। তো এগুলো অনেক কিছু গান শুনতাম, প্রচুর, প্রচুর মুভি দেখতাম, প্রচুর ইউটিউবে আর্ট অ্যান্ড কালচারের উপর নানা দেশের ফুডের রিভিউ, নানা দেশের ট্রাভেল ভিডিও, ট্রাভেল ভিলগ, এগুলো অনেক কিছু, অনেক কিছু, অনেক কিছু দেখেছি। ফিলোসফিক্যাল অনেক ভিডিও দেখেছি। পৃথিবী অনেক, অনেক, অনেক ধরনের ফিলসফি নিয়ে নানা মানুষের নানা চিন্তা, নানা কাজ ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু দেখার পর মানে একদম আমি ক্লান্ত হয়ে গেছিলাম। ক্লান্ত হয়ে আমি ভাবছিলাম যে আর কি করা যায়? তো আর কি করা যায় করতে, করতেই আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি খুব গল্প পড়তে পছন্দ করি। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, প্রবন্ধ পড়তে পছন্দ করি। আ কিন্তু কবিতাটা না কখনোই পড়া হয় না। আমার কেন জানি কবিতা খুব কঠিন মনে হতো। আমার সবসময় মনে হতো যে কবিতাটা না আমি আসলে বুঝতেছি না। এগুলা কি লেখে না লেখে ২-৩ লাইন। মানে আমার ঠিক মাথার উপর দিয়ে যেত আরকি। তো করোনার সময় ওই সময়টায় মনে হলো যে আচ্ছা এতদিন তো অনেক পড়ালেখা করে ফেললাম। দেখি না যদি একটু পড়ে এবার যদি কিছু একটু বুঝি। তো ওই চিন্তা থেকে আর আমি একটু বাচাল টাইপের মানুষ। আর তখন আমি খুব একটা এই অনলাইন জগতে একটা প্ল্যাটফর্মে আমি তখন খুবই সরব ছিলাম Facebook প্ল্যাটফর্মে। তো তখন আমি মানে আর আমি হইচই করতে খুব পছন্দ করি। যেকোনো কিছুতে আমার বন্ধু-বান্ধবদেরকে একত্রিত করে সবাই মিলে একসাথে কিছু একটা করার আমার মধ্যে একটা টেনডেন্সি আছে। তো সেই টেনডেন্সি থেকে এবং এই কবিতা পড়ার আর্জ থেকে আমি Facebook এ আমার স্ট্যাটাস দিয়েছিলাম যে এবং কিছু মানুষকে ব্যক্তিগতভাবে এসএমএসও করেছিলাম যে, "আচ্ছা আমি তো আমার জীবনে কখনো কবিতা পড়ি নাই। তো আমি এখন কবিতা পড়তে চাচ্ছি। তো তোমরা আমাকে হেল্প করো।" সেটা হচ্ছে এখন আমি মানে কি কবিতা পড়বো না পড়বো, তোমরা আমার যারা বন্ধুরা আছো, তোমরা তোমাদের প্রিয় কবিতা আমার সাথে শেয়ার করো। আমি সেই কবিতাটা পড়ব। তো সেখান থেকে এই যে কবিতা পড়া খেলা হচ্ছে শুরু। আমি তারপর ১ম এ ১ জন, ২ জন, ৩ জন, ৫ জন, ৭ জন, ১০ জন করে আমার ৮০ টা বন্ধু আমাকে তাদের ৮০ টা কবিতা পড়তে দিয়েছে এবং আমি খুবই আমার খুব ভাগ্য বলা ঠিক না। আমি আমি খুবই কি জানি না কিভাবে জানি। আমার আমি খুব অসাধারণ কিছু বন্ধু পেয়েছি এবং আমার জীবনে যখনই আমি আমার বন্ধুদের কাছে সেটা যেকোনো কিছু হোক না কেন, আমি কারো কাছে কোনো কিছু একটা আগ্রহ করে চেয়েছি বা বলেছি, রিকোয়েস্ট করেছি, দাবি করেছি, আবদার করেছি, অনুযোগ, অভিযোগ মানে যাই করি না কেন তারা খুবই স্নেহের সাথে এবং খুবই ভালোবাসার সাথে সেটাকে সবসময় মানে গ্রহণ করে নিয়েছে, মেনে নিয়েছে এবং সবসময় আমাকে মাথায় উঠিয়ে রেখেছে। এবং এইজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং এই কবিতা পড়া খেলাটা কখনোই, কখনোই সফল হতো না বা কখনোই আমি হয়তো এত পৃথিবীর আমি আপনারা যদি আমার YouTube চ্যানেলটা দেখেন, আমি পৃথিবীর বাংলাদেশের সেরা, সেরা সব কবিতা এবং একটা কবিতা যে মানুষের জীবনের গল্প কতভাবে বলতে পারে এবং সেই কবিতাগুলো হয়তো আপনিও পড়েছেন, আপনারও পড়া থাকতে পারে এবং মানে একেকটা মানুষ আমরা যে একটা কবিতাকে বা একটা শিল্পকর্মকে কতভাবে যে আমরা দেখতে পারি এবং কতভাবে যে ওটা আমরা আসলে আমাদের নানা পার্সপেক্টিভে বা নানা লেয়ারে আমরা যে ওইটার রস আস্বাদন করতে পারি, এটা আমার কাছে খুব ভাল লাগে। এটা এমন না যে আমি একটা কবিতা পড়ে আমার কাছে কিছু মনে হলো, কিন্তু একজন আম ইউনিভার্সিটি প্রফেসর আমার চেয়ে আরো অনেক বেশি লার্নেড একজন মানুষ, উনি যেভাবে একটা কবিতাকে স্টাডি করবে সেটা অবশ্যই, অবশ্যই অনেক ফার, ফার ডিফারেন্ট হবে। সেটা আমি তার আশেপাশেও কিছু হব না। তো এই যে আমাদের এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাও কিন্তু মজার। আমার কাছে ভাল লাগে। উনি একভাবে বলছে, উনারটা অবশ্য হ্যাঁ, অনেক, অনেক বেশি ডিফারেন্ট। উনারটা অনেক, অনেক বেশি কিছু জানতে পারবো। আবার একটা খুব সাধারণ মানুষ মানে আমার মতো একটা সাধারণ মানুষের কাছেও
আমার কাছে কেমন লাগে আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগে কি, ভালো লাগবে কি লাগবে না আমি ঠিক জানি না। যদি ভালো লাগে তাহলে তো কৃতজ্ঞতার সীমা নাই, আর যদি ভালো না লাগেও তাহলে আসলে কোনো গ্রাজ নাই, বা মানে মানে আমি খুব যে রেগে যাব, খুব মারধর করবো, খুব গালাগালি, খুব মানে খুব হেট্রেড আচরণ করবো তাও না। মানে আসলে মানে কি আছে, আমি একটা কবিতা পড়েছি বা একটা এই পৃথিবীর কিছু মানুষজন এই পৃথিবীর কিছু গল্পকে তাদের ভাবে তাদের মতো করে কিছু একটা লেখার চেষ্টা করেছে, এবং আমি একটা ক্ষুদ্র নগণ্য মানুষ সেটা পড়ে আমার কাছে কেন ভাল লেগেছে বা কেন খারাপ লেগেছে, বা আমার কাছে কবিতাটা পড়ে আমার একটা জিনিস লেখা, আমরা কেন একটা গান শুনি, কেন একটা কবিতা পড়ি বা একটা উপন্যাস পড়ি, কেন একটা কিছু ইন্টারেস্টিং দেখি, ইঞ্জিনিয়ারিং হোক সেটা, বা কেন একটা ফিলোসফিক্যাল আলোচনা, মানে কোনো একটা ফিলোসফিক্যাল আইডিয়া নিয়ে আমরা কেন আলোচনা শুনি, কারণ এগুলো আমাদের মন মানসিকতাকে, আমাদের চিন্তার জগৎকে ইন্ট্রিগ করে, যে আমাদের চিন্তার জগৎকে সে একটু আপগ্রেড করার চেষ্টা করি আমরা। সো এই জন্য আমাদের এগুলো ভালো লাগে, সো আমি ওইটাই আমি শেয়ার করতে চাই আর কি। আপনাদের যদি আপনারা যদি কবিতাটা, আমি যে কবিতাগুলো পড়ি বা পড়বো সেগুলো শুনে আপনাদের যদি, বা সেগুলো যদি আপনাদের পড়া থাকে এবং সেগুলো পড়ে আপনাদের যে পার্সপেক্টিভ বা আপনারা যেভাবে ওই কবিতাটাকে গ্রহণ করেছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে, সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের কবিতা পড়া খেলাটা আমি আমার যে বন্ধুর কবিতা দিয়ে শুরু করব, যে বন্ধুর কবিতা নিয়ে আর কি এই ভিডিওটা আজকে করছি, তার নাম হচ্ছে উল্লাস শাফি। আমার খুবই ছোট্ট একটা বন্ধু, ও খুবই অসাধারণ গান গায়। আমি যখন ফেসবুকে ছিলাম, আমি এক নাগারে গড়গড় করে কথা বলে যাচ্ছি। আমি যখন ফেসবুকে ছিলাম, আমার এই অসাধারণ ছোট্ট মাসুম বন্ধুটা, আমার ইয়াং বন্ধুদেরকে আমার খুব ভালো লাগে, কারণ ওদের মধ্যে একটা স্পার্ক থাকে, ওদের মধ্যে একটা ফায়ার থাকে। আমি যখন ওদের আশেপাশে থাকি তখন ওই স্পার্কটা, ওই ফায়ারটা আমি নিজে ফিল করি। তখন আমার নিজেরও কিছু একটা করতে ইচ্ছা করে, আমার কিছু একটা শিখতে ইচ্ছা করে, ভাল লাগে, নিজের কাছে ভাল লাগে, মনে হয় যে হ্যাঁ, এই জীবন যুদ্ধটা আরও কিছুদিন একটু হাসি মুখে কাটিয়ে নিতে পারবো বা আগিয়ে নিতে পারবো আর কি। তো উল্লাস শাফি আমার ছোট্ট বন্ধু, মাই লাভ, আমি জানি না ইফ ইউ আর লিসেনিং, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অসাধারণ অসাধারণ কবিতাটা আমাকে পড়তে দিয়েছো, আমি ফিদা হয়ে গেছি এই কবিতাটার। আর হচ্ছে একটা কথা কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, তোমার জন্য শুভকামনা। তুমি তোমার ছোট্ট গিটারটা নিয়ে তোমার খালি গলায় তুমি যে গানগুলো গাইতে, আমি ওগুলো খুব মিস করি। আশা করি যে তোমার সাথে হয়তো দেখা হবে কোনো একদিন, অনলাইন জগতের বাইরে, হয়তো বাস্তব জগতেও দেখা হয়নি তোমার সাথে কোনোদিন, দেখা হবে আশা করছি। তোমার জন্য শুভকামনা থাকলো। আর আজকে পড়ব হচ্ছে উল্লাস শাফি, আমার ছোট্ট একটা বন্ধু, ওর প্রিয় কবিতা। কবিতার নাম নীলকণ্ঠ। এটা লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। কবিতাটা শেষে আমি আরেকজন মানুষকে বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি না ভুলে যাই কথা বলতে বলতে। তো শুরু করছি। আজকে আমার ছোট্ট একটা বন্ধু, তার দেওয়া প্রিয় কবিতা নীলকণ্ঠ, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। অনেক পকপক করলাম তো, একটু সময় নিচ্ছি। হাওয়ায় দ্বীপে যায়নি, দক্ষিণ সমুদ্রের কোনো দ্বীপপুঞ্জে, তবু চিনি ঘাসের ঘাগরা পরা ছায়াবরণ তার সুন্দরীদের। বিদেশি টহলদারের ক্যামেরা কুলসিত চোখে নয়, দেখেছি তাদের ঘাসের ঘাগরায় নাচের ঢেউয়ের হিল্লল। নোনা হাওয়ায় দমকে দমকে যেমন নারকেল বনের দোলা, মোহনী পলেনে শিয়া। মহাসাগরে ছড়ানো ভেঙে যাওয়া ভুলে যাওয়া কোন সুদূর সভ্যতার নাকি ভগ্নাংশ। আমি জানি সমুদ্রের ওই রসে প্রবাল দ্বীপের গর্ভে তার জন্ম, সূর্যের ঔরসে মহারণ্যের গর্ভে যার জন্ম, আধার বরণ সেই আফ্রিকাকেও জানি। শৌখিন শিকারী
আর পণ্ডিত পর্যটকের চোখে নয়। অরণ্য ছোঁয়ানো ঝাপসা আলোয় কি দিগন্ত ছোঁয়া ফেল্টে চোখ ঝলসানো উজ্জ্বলতায় উদ্দাম আধার বরণ আফ্রিকা। কণ্ঠে তার দুরন্ত অরণ্য উল্লাস, হেই ডিহাই ডিহাই, হেই ডিহাই ডিহাই। কালো চামড়ার ছোঁয়াচ বাঁচাতে কালো মনের ছোঁয়াচে রোগে জর্জর বিলাসী ক্লিবের প্রলাপ প্রতিধ্বনি নয়। রাত্রি নিবিড় অরণ্য গ্রহণ আফ্রিকার রোমাঞ্চিত উত্তাল উচ্চারণ, হেই রিহাই রিহাই, হেই রিহাই রিহাই, হেই রিহাই রিহাই। অরণ্য ডাকে ওই যায়, সিংহের দাঁতে ধার, সিংহের নখে ধার, চোখে তার মৃত্যুর রোশনাই, হেই ডিহাই ডিহাই। বনপথে বিভীষিকা বিঘ্ন, আমাদেরও বল্লম তীক্ষ্ণ, কাপুরুষ সিংহ তো মারতেই জানে শুধু, আমরা যে মরতেও চাই, হেই ডিহাই ডিহাই। মেয়েদের চোখ আজি চকচকে ধারালো, নেচে নেচে ঢেউ তোলে, নাচের নেশায় ডোলে, মিশকালো অঙ্গে কি চেক নাই, মৃত্যুর মৌততে বুধ হয়ে গেছি সব, রমণী ও মরণেতে ভেদ নাই, হেই ডিহাই ডিহাই, হেই ডিহাই ডিহাই, হেই ডিহাই ডিহাই। আমাদের গলায় কই সেই উদ্দাম উল্লাস, ঘাসের ঘাগড়ায় দুরন্ত সমুদ্র দোলা। কেমন করে থাকবে? আমাদের জীবনে নেই জ্বলন্ত মৃত্যু, সমুদ্র নীল মৃত্যু পলিনেশিয়ার, আফ্রিকার সিংহ হিংস্র মৃত্যু। আছে শুধু স্তিমিত হয়ে নিভে যাওয়া ফ্যাকাশে রুগ্ন তাই সভ্যতা। সভ্যতাকে সুস্থ করো, করো সার্থক, আনো তীব্র তপ্ত ঝাঁঝালো মৃত্যুর স্বাদ, সূর্য আর সমুদ্রের ঐরসে যাদের জন্ম, মৃত্যু মাতাল তাদের রক্তের বিনিময়। ভরাট করা সমুদ্র আর উচ্ছেদ করা অরণ্যের জগতে কি লাভ গড়ে কৃমি কীটের সভ্যতা, লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো। অ্যামিবারও তো মৃত্যু নেই, মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার। আর শিব নীলকণ্ঠ। অসাধারণ না কবিতাটা? কবিতাটা নিয়ে বলার আগে আমি বিশেষ আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি যেই মানুষটার উপর ক্রাশ খেয়ে গেছি এবং যার কাছে আমি চির কৃতজ্ঞ, সুব্রত বন্দ্যোপাধ্যায়। ইউটিউবে ওনার চ্যানেল আছে, আপনারা যদি নীলকণ্ঠ কবিতা সুব্রত বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করেন, প্রেমেন্দ্র মিত্রের এই কবিতাটা রিসাইট করেছেন, মানে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা রিসাইটেশন ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যদি আপনারা সেই রিসাইটেশনটা শুনেন, অসাধারণ। এবং উনি আরও অনেক থিয়েট্রিক্যালভাবে কবিতাটাকে উপস্থাপন করেছেন। উনার কণ্ঠ, উনি যেভাবে গল্পটাকে বর্ণনা করেছেন আস্তে আস্তে উনার কণ্ঠটা দিয়ে, তার সাথে উনার মিউজিক, আফ্রিকার মিউজিক, তার সাথে এই যে জীবনের গভীর বোধ, উনি যে গল্পটা কবি যে কবিতাটাকে আস্তে আস্তে স্টোর করেছে, মানে বর্ণনা করেছেন যে আমি হয়তো কোনোখানে ঘুরিনি, আমি হয়তো জানি না কোথায় কি, কিন্তু পলিনেশিয়া হচ্ছে একটা দ্বীপ। এটা হচ্ছে প্যাসিফিক ওশনে বিশাল বড় একটা দ্বীপ। এই দ্বীপে এটা একটা ট্রায়াঙ্গেল শেপের প্রবলি আছে, আমি ঠিক জানি না। পলিনেশিয়া এটা লিখে গুগল করতে পারেন, তাহলে একদম ডিটেল আপনাদের চোখের সামনে চলে আসবে। নিউজিল্যান্ড আছে ওটার মধ্যে, তারপরে আরও কি যেন দেশ আছে, প্রবাবলি হাওয়াইন বা কিছু একটা, আমি ঠিক ভুলে গেছি। সো আমি ভুল ইনফরমেশন দিতে চাই না, আপনি একটু গুগল করে নেবেন। তো উনি যেভাবে গল্পটাকে, স্টোরিটাকে বর্ণনা করতে করতে, যে হ্যাঁ আমি হয়তো যাই নাই, কিন্তু সমুদ্রের পাশে, সমুদ্র গর্ভ থেকে
এবং আফ্রিকার গভীর গহীন জঙ্গলে যে আফ্রিকানরা বসবাস করেন তাদের জীবন সম্পর্কে বা ওই জগৎটা সম্পর্কে আমি অনুধাবন করতে পারি বা আমি অনুভব করতে পারি। আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি তাকে অনুভব করতে পারি। সেই অনুভব বা অনুভূতি আমি হয়তো সেটা চোখে দেখে উনি হয়তো গিয়েছেন নিজে সেখানে ঘুরতে। সেটা কোনো পর্যটক বা কোনো পণ্ডিত সেটাকে লিখেছেন ওরকম না। উনি উনি নিজে থেকে নিজে চোখ দিয়ে, নিজের হাত দিয়ে, নিজের শরীরের সমস্ত লোমকূপ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, শ্রবণ মানে জিভ দিয়ে, খাওয়ার খেয়ে আস্বাদন করে হয়তো উনি সেই জায়গাগুলোকে উনি ফিল করেছেন এবং ওই ফিল করতে করতে উনি বলেছেন যে আফ্রিকার ওই ঘন জঙ্গলে যখন ওই সমুদ্র পাড় দিয়ে যখন ওই সেই বাতাস বয়ে যায়, ঘাসের ঘাগরা পরা, ঘাস যেমন নাচে দোলা খায়, তার সাথে উনি তুলনা করেছেন সেই মানুষগুলাকে। যে ঘাসের ঘাগরা পরে আদিম মানুষরা কি করতো বা আফ্রিকার মানুষরা কি করে, যাদেরকে আমরা বলি আমাদের সোকল সভ্যতার যারা ছোঁয়া পায়নি, তাদের পোশাক আশাক নিয়ে তারা যে নাচে এবং আফ্রিকায় না একটা উদ্যমতা আছে। আমি ইউটিউবে প্রচুর আফ্রিকার উপর ট্রাভেলিং ব্লগ বা ন্যাশনাল জিওগ্রাফির কীভাবে আফ্রিকার মানুষরা থাকে, কেমন তাদের লাইফস্টাইল, ওগুলো নিয়ে প্রচুর ভিডিও দেখেছিলাম। তো ওখানে একবার একটা ভিডিওতে আমি দেখেছি যে আফ্রিকা মানে ওখানে ওইখানের মানুষগুলো প্রকৃতির সাথে এত বেশি নিবিড়ভাবে যুক্ত যে, এবং আর প্রকৃতি কি, প্রকৃতি খুবই খুবই ভয়ঙ্কর, খুবই হিংস্র। মানে ও যখন ছোঁয় না, ও একদম তার হিংস্র নখের আঁচড় আপনার শরীরে, মনে, জগতে, জীবনে তার একটা সে আঁচড় রেখে যায়। তো আফ্রিকার মানুষদের বেশিরভাগ রিচুয়ালি দেখবেন কি খুব পেইন, খুবই আপনাকে খুব ব্যথা দিবে, আপনাকে খুব যন্ত্রণা দিবে। এই যে ঘাট টেনে বড় করে ফেলে, কান টেনে নড় করে ট্যাটু করতেছে, তারপর এগুলো এরকম আর অনেক কিছু, তারপরে গায়ে কুদে কুদে কিছু একটা আঁকা, লেখা বা নিজেকে কোনোভাবে একটা পেইন দেওয়াটা, কারণ ওরা প্রকৃতিতে এই পেইনের ভিতরেই ওরা বসবাস করে। সো এই পেইনটাকে ওরা জীবনের পার্ট অফ দি লাইফ মনে করে। এই জন্য ওদের মধ্যে একটা উদ্যমতা আছে। এই পৃথিবীর মাটিতে ওরা মানে এই পৃথিবীর মাটির সাথে, এই পৃথিবীর বাতাসের সাথে, এই পৃথিবীর পানির সাথে ওরা না নিজেদেরকে এমনভাবে মিলে মিশে একাকার করে ফেলেছে যে মনে হয় কখনো যে ওরা আর না প্রকৃতি কে যে কার উপর নির্ভরশীল আসলে বুঝে যায় না। যেটা আসলে আমাদের মতো এই যে শহুরে সব এই যে গাছ ধ্বংস করে ফেলেছে, যেটা লেখক বলছিল যে এই যে কৃমিকীটের সভ্যতা আমরা গড়ে তুলেছি, জঙ্গল কেটে ফেলতেছি, সমুদ্র নদী নালা সব ভরাট করে এই যে কৃমিকীটের সভ্যতা গড়ে তুলে এই যে খালি বেঁচে থাকাটাই আমাদের কাছে অনেক কিছু, খালি বেঁচে থাকি। এই যে এগুলা করে কী লাভ? অ্যামিবাও তো অনেক বছর বেঁচে থাকে, কৃমিকীটও তো অনেক বছর বেঁচে থাকে, কচ্ছপও তো অনেক বছর বেঁচে থাকে। আমরা যে মানুষরা, আমাদের এই বেঁচে থাকার সার্থকতাটা কোথায়? আমাদের মধ্যে কেন সেই উদ্দাম, সেই পলিনেশিয়া বা আফ্রিকার সেই উদ্যমতা, সেই এই যে এখানে একটা কথা আছে আমার কাছে খুব ভালো লেগেছে, সিংহের নখে ধার, সিংহের মুখে ধার, সিংহের চোখে ধার, সব কিছু তার হিংস্র, সিংহ সে খুব দেখতেছে, আপনাকে সে খুব অবজার্ভ করতেছে, সব কিছুটা আছে, কিন্তু সে খালি মারতেই জানে। কিন্তু আমরা মানুষরা কি? আমরা মরতেও জানি। আমরা মানুষরা মনে হয় পৃথিবীর একমাত্র জীব যে খাওয়া ছাড়াও কোনো কিছু করা ছাড়া একটা বিড়ালকে বাঁচাতে বা নিজের পৃথিবীর জন্য বা নিজের মাটির জন্য, নিজের দেশের জন্য বা কোনো একটা অনুভূতির জন্য, ভালোবাসা হোক, সেটা অ্যাঙ্গার হোক, কিছু হোক, আমরা মরে যেতেও আমরা প্রস্তুত থাকি। আমরা নিজেকেও আমরা বিলাই দিতে পারি, আমরা বিসর্জন করে দিতে পারি। সেটাই উনি লাস্টে এরকম যেয়ে বলেছে যে আমরা মানুষরা তো আসলে এই জিনিস। আমরা এই জিনিসটা মানুষরা কেন আমরা নিজেদেরকে কোত্থেকে কোথায় ছিলাম আমরা সেখান থেকে ভেঙে চুরে আমরা নিজেদেরকে এই কৃমিকীটের সভ্যতা গড়ে তুলেছি। যে সভ্যতাটা আসলে আমি জানি না কি সার্থকতা। আমরা এই যে মেরে কেটে একজন আরেকজনের মানুষের পোশাক নিয়ে আমরা কথা বলি, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আমরা কথা বলি, আর এগুলো যারা কথা বলছি না তারা জীবনের মানে একটা যুদ্ধের মধ্যে সারাক্ষণ একটা ফাইট, সারাক্ষণ কিছু না কিছু একটা অ্যাচিভমেন্টের ক্ষুধা, এবং সেই অ্যাচিভমেন্টটা যে আমরা ভালো কিছু অ্যাচিভ করছি তাও নয়, যে ডাক্তার হবো, পুলিশ হবো, ইঞ্জিনিয়ার হবো, হ্যান হবো, ত্যান হবো বলি, হওয়ার পর আসলে শেষ পর্যন্ত ওই নিজের স্বার্থ, নিজের টাকা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো সমাজ সংসারের আসলে তেমন কোনো কিছু কি হয় আদৌ? আমি জানি না আসলে কি হয়। যদি কিছু হয়, আপনি যদি মনে করে থাকেন বা আমার সঙ্গে মত
দ্বিমত পোষণ করে থাকেন, সহমত পোষণ করে থাকেন, হোয়াট এভার ইট ইজ, প্লিজ 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 ফিল ফ্রি টু রাইট ইট ইন আওয়ার কমেন্ট। আমি খুবই খুশি হব আপনারা যদি আপনাদের চিন্তাধারা আমার সাথে শেয়ার করেন। আর আমার নিজের চিন্তা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই কবিতাটার এই যে মানুষ থেকে, প্রকৃতি থেকে উনি শেষ পর্যন্ত মানুষকে উনি কীভাবে বর্ণনা করছে যে মানুষরা কেন শ্রেষ্ঠ, কারণ আমরা মরতেও জানি। শেষে যে উনি এই যে কৃমিকিরের সভ্যতার ফলে উনি দেবতাদের কথা বলেছেন। শিব হিন্দু ধর্মের একজন দেবতা, শিব নীলকণ্ঠ। এই শিবের নীলকণ্ঠ হয়ে যাওয়ার একটা গল্প আছে। কোনো এক সময় অসুরেরা কোনো একটা কারণে পুরো একটা সমুদ্রে বিষ ছড়িয়ে দিয়েছিলেন। এবং আমরা জানি পানি মানুষের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। এবং এই যে মানুষের এই পৃথিবীর পানিতে এই যে বিষ ছড়িয়ে দেওয়ার কারণে মানুষের নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছিল। তখন দেবতা শিব এসে একমাত্র উপায় ছিল এই বিষটাকে পৃথিবী থেকে সরানোটাই মনে হয় মূল টাস্ক ছিল, যেটা অন্য কোনোভাবে সরাতে না পেরে দেবতা শিব সেই বিষটাকে নিজেই পান করে নেন। যেহেতু উনি দেবতা, ওনার কিছু হয় না, কিন্তু ওনার কণ্ঠটা আজীবনের জন্য নীল হয়ে যায়। উনি বিষটাকে ওনার কণ্ঠে ধারণ করেন। লেখক ওটাই বলেছেন যে ইভেন দেবতাও জানে যে ওনারও কিছু হবে না। দেবতারা তার শ্রেষ্ঠত্ব হচ্ছে যে তার আসলে কোনো কিছু হয় না। হি নোজ এভরিথিং, সে সব কিছু জানে, সব কিছুর ঊর্ধ্বে, এবং কোনো কিছুই পৃথিবীর তার ধ্বংস নাই, কিছুই নাই। আমরা ধ্বংস হয়ে যেতে পারি, আমরা ধ্বংস হয়ে যেতে চাইও। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং যেটার কারণে আমরা হচ্ছে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে আমরাই আসলে সর্বশ্রেষ্ঠ। এবং পৃথিবীর সব কিছু আমরাই লিখেছি। যদি একটু চিন্তা করে দেখেন, দেখবেন সব গল্পের মধ্যে, যেমন এখন এই যে আমরা টিভি সিরিয়াল দেখি, পৃথিবীর যে কোনো টিভি সিরিয়াল আপনি দেখেন, চাইনিজ হোক, জাপানিজ হোক, তুরস্কের হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ার হোক, বাংলাদেশি হোক, সব গল্পের মধ্যে আপনি দেখবেন একই গল্প। জাস্ট ভাষাগুলো আলাদা, দেখানোর গল্প, স্টোরির টেলিংটা আলাদা। এই তো, কেউ একটু গভীরভাবে আপনাকে খোঁচা দেয়, কেউ একটু হালকাভাবে আপনাকে খোঁচা দেয়, কেউ খুব বাজারুভাবে আপনাকে খোঁচা দেয়। এই হচ্ছে পৃথিবীর গল্প। এই গল্প চলে আসছে সেই কয়েক লক্ষ হাজার বছর ধরে। সো এই পুরা হাজার বছরের গল্পের মধ্যে আমার গল্পটা আসলে খুবই তুচ্ছ, খুবই নগণ্য। তারপরও আমরা মানুষেরা নিজেকে মেরে ফেলতে পারি, তাই না? কোনো কিছু একটার জন্য আমাদের আসলে কোনো কিছু চাওয়ারও নাই, পাওয়ারও নাই, কোনো কিছু যাওয়ারও নাই, আমরা জাস্ট নিঃশেষ করে দিতে পারি। এই জন্যে আমার কাছে মনে হয় যে আমরা দেবতাদের থেকেও আমরা বেশি সর্বশ্রেষ্ঠ। যাই হোক, সেখানে যাচ্ছি না। আমার কাছে এখানে রাইটারে যেটা মনে হয়েছে যে আমাদের মানুষদের মধ্যে যেই কিছু একটা করার, দেবতা তো সৃষ্টিকতা সব করেই ফেলেছেন, সব কিছু করে টুনে ওনাকে সারা জীবন এই অসুরের এই পাপের বোঝা মানুষের জন্য কিছু একটা কইরা বা মানুষের কমফোর্টের জন্য তাকে এই আকণ্ঠ নীল বিষ নিয়ে বসে থাকতে হচ্ছে। আর সেখানে আমরা মানুষেরা আসলে কি হচ্ছে আমাদের মানুষদের সাথে, খুবই টেনশন দিচ্ছে না? আমাকে অনেক টেনশন দিচ্ছে। হ্যাঁ, কিছু একটা করা দরকার। সো মানুষ হিসেবে আপনি কি করতে চান, বা আমাদের কি করা উচিত, বা কেমনই হওয়া উচিত, কেমন হওয়া উচিত আমাদের এই খুবই মাই প্রেশিয়াস লাইফ, সেটা নিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্লিজ 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 আমার এই পাগলামি, আমার এই পক পক করে কথাবার্তা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি যখন আসি আপনার ওখানে ঘন্টা বাজে। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা।